জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ায় নতুন আর উল্লেখযোগ্য কিছু বিধান রাখা হয়েছে। জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদের ঐচ্ছিক প্রোটোকল অনুযায়ী হেফাজতে, নির্যাতন, মৃত্যু বা গুম রোধে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট গঠনের কথা বলা হয়েছে। এই ইউনিটের মাধ্যমে মানবাধিকার কমিশন সব ধরনের আটক, কেন্দ্রে আগাম নোটিশ ছাড়াই আকস্মিক পরিদর্শনের বিশেষ ক্ষমতা পাবে। এছাড়াও কমিশন গঠন ও এর মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনার তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বা সম্ভাব্য ক্ষতি রোধে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের নিজস্ব তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য অভিযোগ দায়েরের পদ্ধতি সহজ ও স্পষ্ট করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। এর আগেই খসড়া আইনটির কিছু দিক নিয়ে সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে নতুন আইনের খসড়ায় আগের মতোই কিছু সীমাবদ্ধতা আছে। এর ফলে কমিশন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার মতো শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা যাবে না। কোনো সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলা বাহিনীর সদস্য মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত হলেও আদালত বা কমিশনের স্বতঃস্ফূর্ত আদেশ ছাড়া তাকে গ্রেফতার করতে সরকারের পূর্বানুমতির প্রয়োজন হবে। আইনটির খসড়া নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ায় নতুন আরও উল্লেখযোগ্য দিক যেগুলো আছে, কি কি দেখছেন আপনি? সবচেয়ে বড় দিক আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এখানে ওই ন্যাশনাল প্রিভেন্টেটিভ মেকানিজম বা যেখানে আটক করা হয়, কাউকে গ্রেফতার করে রাখা হয়, সেই সব জায়গাগুলোকে পরিদর্শন করতে পারবে কমিশন। এটা খুবই বড় একটা নতুন একটা ব্যাপার, যেটা আগে আমাদের 2009-এর আইন ছিল না। এখন নতুন করে আইন এসছে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা রাখা হয়েছিল, কিন্তু সেই আইনটা তো অবশ্যই এখন আবার সংশোধন করা হয়েছে। তার মানে এটা খুব ইতিবাচক দিক। আরেকটা পরিবর্তন এসছে, গতবারে আমরা যে খসড়াটা দেখলাম সেটার থেকে সরকার যে খসড়াটা প্রথমে দিয়েছিল, সেই পরিবর্তনটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি কোনো ধরনের অভিযোগ আসে মানবাধিকার লঙ্ঘনের, প্রথম খসড়াতে, আগের খসড়াতে বলা হয়েছিল যে শুধু নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা তদন্ত করে একটা প্রতিবেদন দিবে কমিশনের কাছে। কিন্তু এখন এটাকে আরেকটু শক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে তারা একটা প্রতিবেদন দিবে, যদি কিন্তু ওদের প্রতিবেদন যদি সন্তোষজনক মনে না করা হয়, তাহলে কমিশন নিজের উদ্যোগ নিতে পারবে। তো এটা অবশ্যই আগের চাইতে ভালো। তারপরে আমাদের একটু চিন্তা থেকে যায় যে জরুরি, যেহেতু সময় দেওয়া হচ্ছে, যে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী রিপোর্ট দিতে বেশ কিছু সময় নিতে পারে, যে জরুরি কোনো অবস্থা, জরুরি কোনো ঘটনা যদি ঘটে, যেমন আবার যদি গুমের অভিযোগ আসে, যেমন ইদানিং আমরা দেখেছি একটা ঘটনা ঘটেছে বা অভিযোগ এসছে, সেখানে আসলে জরুরি ভিত্তিতে মানবাধিকার কমিশন কাজ করতে পারবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। আরো দুটো ইতিবাচক দিক একটু বলতে চাই, যে একটা হচ্ছে যে এখানে সিলেকশন কমিটি বা বাছাই কমিটির ব্যাপারে বলা হয়েছে যে 2 জন নাগরিক সমাজের নেতৃবৃন্দ সেখানে থাকবেন, যাদের অবশ্যই ট্র্যাক রেকর্ড আছে মানবাধিকারের বিষয়ে কাজ করার ক্ষেত্রে। আরেকটি বিষয়, যেখানে কমিশনের স্বতন্ত্র থাকার এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষমতা বাড়ানো হচ্ছে, যে বলা হচ্ছে যে কমিশন নিজের বিধিমালা তৈরি করতে পারবে, সরকার এটা করবে না। আবার কিছু জায়গায় আমাদের এখনো চিন্তা আছে, যেসব সুপারিশগুলো নাগরিক সমাজ থেকে এসেছিল সেগুলো যথার্থভাবে এখনো আসে নাই। বিশেষ করে কমিশনের স্বতন্ত্র বা স্বাধীন থাকার যে দরকার ছিল, সেখানে আমরা দেখছি যে এখানে বলা হচ্ছে যে কমিশনের সদস্য এবং সভাপতি ওনাদেরকে কিন্তু সরানোর ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারের কাছে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। কোন গ্রাউন্ডে তাদেরকে রিমুভ করা হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা কিভাবে তদন্ত হবে, স্বচ্ছ প্রক্রিয়া থাকবে কিনা, এটা এখনো স্পষ্ট করা হয়নি। কমিশনের কোথায় কোথায় অফিস হবে, এই ব্যাপারে গভর্নমেন্টের, সরকারের হস্তক্ষেপ থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখানে আমরা চেয়েছিলাম যে কমিশন থেকে যে রিপোর্টটা আসবে সেটা যাতে সংসদের কাছে পেশ করার একটা ব্যবস্থা রাখা হয়। বলা হয়েছে এটা রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে। আরো ইতিবাচক একটা বিষয় যোগ হয়েছে, এখানে বলা হয়েছে যে রিপোর্টটা নাগরিক সমাজের সাথে এটার মত বিনিময় হবে, কিন্তু আমরা চেয়েছিলাম যে সংসদের কাছেও পেশ করা হোক, কারণ সংসদে এই বিষয়গুলো নিয়ে চুলচেরা আলোচনা হতে পারে।
আর লাস্ট একটা পয়েন্ট বলতে চাচ্ছি যে অনেকের এটা একটা সুপারিশ ছিল যে যেহেতু আমরা দেখছি আইনটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ফল হিসেবে এবং গত 2 বছরের একটা একটা ফলাফল হিসেবে আমরা চাচ্ছিলাম যে এখানে প্রতিনিধিত্বমূলক একটা ব্যবস্থা থাকে কমিশনার নিয়োগের ক্ষেত্রে। সেখানে অবশ্যই নারীদের অংশগ্রহণ যাতে থাকে, অবশ্যই সেখানে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ যাতে থাকে। সমতা কিন্তু যেন এখানে থাকে। ব্যারিস্টার সারা হোসেন, একটি বিশেষ ইউনিট তো গঠনের কথা বলা হয়েছে হেফাজতে নির্যাতন এবং গুম রোধে। এই ইউনিটের স্বায়ত্তশাসন কতটা নিশ্চিত করা হবে এবং সেই সাথে সরকারি কর্মকর্তা এবং শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই আইন কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন? যেটা বলছিলাম যে একদিকে দেখছি যে ক্ষমতা দেওয়া হয়েছে যে কমিশন যখন যদি সন্তুষ্ট মনে করে যে নির্বাহী সরি যে যে সেনাবাহিনী অথবা নিরাপত্তা বাহিনী অথবা আইনপ্রয়োগকারী সংস্থার নিজস্ব প্রতিবেদন তদন্তমূলক প্রতিবেদন সন্তোষজনক নেওয়া হয়, তারা কিন্তু এটা নিয়ে তদন্ত করতে পারবেন এবং তারা নিজস্ব ব্যবস্থা নিতে পারবেন। সো এইটা অবশ্যই আমাদের পুরনো 2009 সনের আইনের চাইতে পজিটিভ। কিন্তু যদি জরুরি কোনো কিছু করতে হয় সেটা আসলে কতদূর সম্ভব হবে কমিশনের মাধ্যমে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেল। যেহেতু টাইম দেওয়া হচ্ছে এখানে কমিশনকে যে কোনো বাহিনীকে এরকম রেসপন্স দেওয়ার জন্য। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কমিশন তো একমাত্র প্রতিষ্ঠান না, আমাদের আদালতও আছে এবং ওরকম জরুরি অবস্থা হলে হয়তো আদালতে গিয়ে সেখান থেকে আমরা সুরাহা পেতে পারবো। কিন্তু যে আইনটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেখানে যতদূর ক্ষমতা দেওয়া হয়েছিল কমিশনকে নিরাপত্তা বাহিনীর ব্যাপারে তদন্ত করার জন্য, সেটা থেকে এই আইনটা একটু দুর্বল। একই সাথে বলবো যে 2009 সনের যে আইনটা যেটা এর মধ্যে বহাল ছিল সেটার থেকে এটা শক্তিশালী। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ দুপুরে বাংলাদেশে সময় দেবার জন্য।